দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ বইটি টেবিলের উপর আছে। এই সেন্টেন্সে অন হলো একটা প্রেপোজিশন। এই সেন্টেন্সে যদি অন না থাকতো তাহলে সেন্টেন্সটা হতো দ্য বুক ইজ দ্য টেবল, যেটার বাংলা করলে হয় বইটা টেবিল। তো বুঝতেই পারছো এক্ষেত্রে সেন্টেন্সটা যথাযথ অর্থপূর্ণ হচ্ছে না। সেই কারণে ইংলিশ বলা, ইংলিশ বোঝা ও ইংলিশ লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রেপোজিশনের কনসেপ্ট বুঝতে হবে। প্রেপোজিশনের কারণেই সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং সেন্টেন্স অর্থপূর্ণ হয়। প্রেপোজিশন খুব সহজ মনে হলেও সবচেয়ে বেশি ভুল ও কনফিউশন প্রেপোজিশনের ক্ষেত্রেই হয়। অন হবে না অ্যাট হবে, বাই হবে না উইথ হবে, এরকম অনেক ডাউট থাকে। তাই এই ভিডিওতে প্রেপোজিশন ডিটেলে আলোচনা করব। প্রেপোজিশন কাকে বলে, প্রেপোজিশন কত প্রকার ও কি এবং প্রতিটা প্রেপোজিশনের কনসেপ্ট অ্যান্ড ইউজ অনেক বেশি এক্সাম্পল সহ আলোচনা করব, যাতে তুমি সহজে প্রেপোজিশন বুঝতে পারো এবং প্রেপোজিশন নিয়ে তোমার আর কোনো ডাউট না থাকে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথমেই জানবো প্রেপোজিশন কাকে বলে। বিভিন্ন গ্রামার বই থেকে আমরা জেনেছি যে ওয়ার্ড সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলা হয়। প্রেপোজিশন শব্দটাকে ভাঙলে আমরা পাই প্রি আর পজিশন। প্রি শব্দের অর্থ হলো পূর্বে বা আগে, আর পজিশনের অর্থ হলো অবস্থান। কার আগে অবস্থান? নাউন বা প্রোনাউন বা নাউন বা প্রোনাউনের সমতুল্য কোনো ওয়ার্ডের আগে অবস্থান। তো বলা যেতে পারে প্রেপোজিশন হলো একটা কানেক্টিং ওয়ার্ড, কারণ প্রেপোজিশন কানেকশন তৈরি করে। প্রেপোজিশনের পরে নাউন বা প্রোনাউন ছাড়াও অন্য পার্টস অফ স্পিচ বসতে পারে, আবার কোনো ফ্রেজ বা ক্লজও বসতে পারে। প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকে সেটাকে বলে প্রেপোজিশনাল অবজেক্ট বা প্রেপোজিশনের অবজেক্ট। প্রেপোজিশনের অবজেক্ট একটার বেশি হতে পারে। তো মোটামুটিভাবে এটাই হলো প্রেপোজিশনের বেসিক কনসেপ্ট। তো প্রেপোজিশনের এই কনসেপ্ট এক্সাম্পলের সাহায্যে আরও ভালো করে বুঝে নাও। তো প্রথম এক্সাম্পলটা দেখো, দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড, অর্থাৎ বিড়ালটা খাটের নিচে লুকিয়ে আছে। তো এই সেন্টেন্সে আন্ডার হলো একটা প্রেপোজিশন, কারণ আন্ডার এখানে দ্য বেড অর্থাৎ নাউনের আগে বসেছে এবং বেড ও ক্যাট এই দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশন বা কানেকশন তৈরি করেছে। আন্ডার এখানে ক্যাটের লোকেশন নির্দেশ করছে। যদি এই সেন্টেন্সে আন্ডার না থাকতো তাহলে সেন্টেন্সটা হতো দ্য ক্যাট ইজ হাইডিং দ্য বেড, যেটার কোনো অর্থ থাকতো না। তাই একটা সেন্টেন্সের বিভিন্ন শব্দগুলোর মধ্যে রিলেশন তৈরি করে সেন্টেন্সটাকে মিনিংফুল বা অর্থপূর্ণ করার জন্য প্রেপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্সে আন্ডার দ্য বেড অর্থাৎ নাউনের আগে বসেছে, তাই দ্য বেড হলো আন্ডার প্রেপোজিশনের অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দেখো, দিস গিফট ইজ ফর ইউ, অর্থাৎ এই উপহারটা তোমার জন্য। তো এই সেন্টেন্সে ফর হলো একটা প্রেপোজিশন, কারণ এখানে ফর ইউ অর্থাৎ প্রোনাউনের আগে বসেছে এবং গিফট ও ইউ এই দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশন তৈরি করেছে। এক্ষেত্রে ফর প্রেপোজিশনটা গিফটের পারপাস বা উদ্দেশ্য নির্দেশ করছে বা গিফটটা কার জন্য সেটা নির্দেশ করছে। এই সেন্টেন্সে যদি ফর না থাকতো তাহলে সেন্টেন্সটা হতো দিস গিফট ইজ ইউ এবং গিফট ও ইউ এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনো রিলেশন থাকতো না, যার ফলে সেন্টেন্সটারও কোনো অর্থ থাকতো না। নেক্সট দেখো, দে আর গুড অ্যাট ডান্সিং, অর্থাৎ তারা নাচে পারদর্শী। তো এই সেন্টেন্সে অ্যাট হলো একটা প্রেপোজিশন, কারণ এখানে অ্যাট গুড এবং ডান্সিং এই দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশন তৈরি করেছে। তারা কোন জিনিসটাতে পারদর্শী এটা বোঝাতে অ্যাট এখানে সাহায্য করেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, অ্যাটের পর ড্যান্সিং আছে, যেটা নাউনও নয় প্রোনাউনও নয়। প্রেপোজিশনের কনসেপ্ট বোঝানোর সময় বলেছিলাম প্রেপোজিশনের পর নাউন, প্রোনাউন বা অন্য কোনো পার্টস অফ স্পিচ বা ক্লজ বা ফ্রেজ বসতে পারে। এক্ষেত্রে ডান্সিং হলো একটা জিরান্ড যেটা নাউনের মতোই কাজ করে, তাই এখানে ডান্সিংই হলো অ্যাট প্রেপোজিশনের অবজেক্ট। নেক্সট দেখো, আই অ্যাম ওরিড অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন নেক্সট, অর্থাৎ এর পর কী হবে সেটা নিয়ে আমি চিন্তিত। এই সেন্টেন্সে অ্যাবাউট একটা প্রেপোজিশন এবং এখানে দেখো অ্যাবাউটের পরে আছে হোয়াট উইল হ্যাপেন নেক্সট, যেটা নাউনও নয় প্রোনাউনও নয়, এটা হলো একটা ক্লজ। এবং অ্যাবাউট এখানে হোয়াট উইল হ্যাপেন নেক্সট এই ক্লজের সাথে ওরিডের একটা রিলেশন তৈরি করেছে। অ্যাবাউট এখানে ওরিড অর্থাৎ চিন্তিত থাকার কারণ নির্দেশ করছে, তাই অ্যাবাউট প্রেপোজিশন। নেক্সট এক্সাম্পল দেখো, হি ইজ আপসেট অ্যাবাউট নট গেটিং দ্য প্রমোশন, অর্থাৎ প্রমোশন না পাওয়ার কারণে তার মন খারাপ। তো এই সেন্টেন্সে অ্যাবাউট হলো প্রেপোজিশন। এখানে দেখো অ্যাবাউটের পরে আছে নট গেটিং দ্য প্রমোশন। নট গেটিং দ্য প্রমোশন এটা একটা ফ্রেজ,
এবং অ্যাবাউট এখানে নট গেটিং দ্য প্রমোশন এই ফ্রেজটার সাথে আপসেটের একটা রিলেশন তৈরি করেছে। অ্যাবাউট এখানে তার আপসেট থাকার কারণ নির্দেশ করছে, তাই এই সেন্টেন্সে অ্যাবাউট প্রিপজিশন। নেক্সট এক্সাম্পল দেখো, সি স্যাট বিটুইন হার ব্রাদার অ্যান্ড হার সিস্টার, অর্থাৎ সে তার ভাই ও বোনের মাঝখানে বসলো। তো এই সেন্টেন্সে বিটুইন বা মাঝখানে এটা হলো একটা প্রিপজিশন, কারণ এখানে বিটুইন স্যাড ভার্বের সাথে হার ব্রাদার অ্যান্ড হার সিস্টারের রিলেশন তৈরি করেছে এবং সে কোথায় বসলো সেটার লোকেশন নির্দেশ করছে। এক্ষেত্রে দেখো বিটুইন প্রিপজিশনের পরে হার ব্রাদার অ্যান্ড হার সিস্টার আছে, তো এক্ষেত্রে বিটুইনে দুটো অবজেক্ট, হার ব্রাদার হার সিস্টার। তো আশা করি এই এক্সাম্পলগুলো থেকে বুঝতে পারলে প্রিপজিশন কি। ইংলিশের বেসিক মোস্ট কমন প্রিপজিশন হলো ইন, অ্যাট, অন, আন্ডার, উইথ, ফর, বাই, টু, ফ্রম, ওভার, অ্যাবভ ও বিটুইন। এছাড়াও আরও অনেক প্রিপজিশন আছে। এবার বুঝতে হবে ক্লাসিফিকেশন অফ প্রিপজিশনস বা টাইপস অফ প্রিপজিশনস, অর্থাৎ প্রিপজিশনের শ্রেণীবিভাগ বা প্রিপজিশনকে কত ভাগে ভাগ করা যায়। প্রিপজিশনকে দুইভাবে ভাগ করা যেতে পারে, বেসড অন ফাংশন অর্থাৎ কাজের ভিত্তিতে, আর বেসড অন ফর্ম অর্থাৎ গঠনের ভিত্তিতে। প্রিপজিশনের ফাংশন বা কাজ অনুসারে প্রিপজিশনকে যে টাইপগুলোতে ভাগ করা হয় সেগুলো হলো প্রিপজিশন অফ টাইম, প্রিপজিশন অফ প্লেস, প্রিপজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট, প্রিপজিশন অফ এজেন্সি, প্রিপজিশন অফ ইনস্ট্রুমেন্ট, প্রিপজিশন অফ রিজন অর পারপাস, প্রিপজিশন অফ কানেকশন, প্রিপজিশন অফ অরিজিন, প্রিপজিশন অফ কম্প্যারিজন এবং প্রিপজিশন অফ পজেশন। আর ফর্ম বা গঠনের ভিত্তিতেও প্রিপজিশনকে বেশ কতগুলো ভাগে ভাগ করা যায়, যেমন সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, পার্টিসিপেল প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন এবং ডিসগাইজড প্রিপজিশন। তবে আমার মনে হয় প্রিপজিশনের ক্লাসিফিকেশনের থেকেও প্রিপজিশনের ইউজ বা ব্যবহার বোঝা বেশি জরুরি, কারণ এমন অনেক প্রিপজিশন আছে যেগুলো প্রিপজিশন অফ টাইম হিসেবে ব্যবহৃত হয়, আবার প্রিপজিশন অফ প্লেস বা প্রিপজিশন অফ ডিরেকশন হিসেবেও ব্যবহৃত হয়। তো এবার চলো এক এক করে সব ইম্পর্টেন্ট প্রিপজিশনগুলোর ইউজ ডিটেলে জেনে নিই। তো প্রথমে দেখো অ্যাট। সাধারণত অ্যাট ছোট জায়গার নামের আগে বসে, যেমন আই লিভ অ্যাট ধুবুলিয়া, অর্থাৎ আমি ধুবুলিয়ায় থাকি। ধুবুলিয়া একটা গ্রাম অর্থাৎ ছোট জায়গা, তাই ধুবুলিয়ার আগে অ্যাট বসলো। নির্দিষ্ট লোকেশন বা নির্দিষ্ট স্থানের আগে অ্যাট বসে, যেমন আই উইল মিট ইউ অ্যাট দ্য পার্ক, অর্থাৎ আমি তোমার সাথে পার্কে দেখা করব। তো এখানে দেখো পার্কের আগে অ্যাট বসেছে, কারণ এখানে দেখা করার একটা নির্দিষ্ট স্থান বা লোকেশন বোঝানো হচ্ছে, তাই এক্ষেত্রে দ্য পার্কের আগে অ্যাট বসেছে। ঠিকানার আগে অ্যাট বসে, যেমন হি লিভস অ্যাট 123 মেন স্ট্রিট, অর্থাৎ সে 123 মেন স্ট্রিটে থাকে। তো 123 মেন স্ট্রিট একটা অ্যাড্রেস বা ঠিকানা, তাই এর আগে অ্যাট বসেছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আই লিভ অ্যাট ধুবুলিয়া, আই উইল মিট ইউ অ্যাট দ্য পার্ক, হি লিভস অ্যাট 123 মেন স্ট্রিট, এই তিনটি সেন্টেন্সে অ্যাট প্লেস বা স্থানের আগে বসেছে, তাই এক্ষেত্রে অ্যাট প্রিপজিশন অফ প্লেস হিসেবে কাজ করছে। প্রিপজিশন অফ প্লেস কোনো কিছুর অবস্থান বা স্থান বোঝায়। আবার অ্যাট নির্দিষ্ট সময়ের আগে বসে, যেমন দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 3 PM, অর্থাৎ বিকেল 3টে মিটিং শুরু হবে। তো এই সেন্টেন্সে 3 PM নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই 3 PM এর আগে অ্যাট বসেছে। দিনের কিছু সময়ের আগে অ্যাট বসে, যেমন অ্যাট নুন অর্থাৎ দুপুরে, অ্যাট নাইট অর্থাৎ রাতে। মিল টাইমের আগে অ্যাট বসে, যেমন অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার। ছুটির দিন ও উৎসবের আগেও অ্যাট বসে, যেমন দে অলওয়েজ গ্যাদার অ্যাট ক্রিসমাস টু সেলিব্রেট উইথ ফ্যামিলি, অর্থাৎ তারা সবসময় পরিবারের সাথে ক্রিসমাস সেলিব্রেট করে। তো এক্ষেত্রে ক্রিসমাস যেহেতু একটা ফেস্টিভ্যাল বা উৎসব, তাই ক্রিসমাসের আগে অ্যাট বসেছে। তো এবার দেখো এই সবগুলো এক্সাম্পলের ক্ষেত্রে অ্যাট টাইমের আগে বসেছে, তাই এক্ষেত্রে অ্যাট প্রিপজিশন অফ টাইম হিসাবে কাজ করছে। প্রিপজিশন অফ টাইম কোনো কিছুর সময় বোঝায়। এছাড়াও জেনারেল অ্যাক্টিভিটির আগে অ্যাট বসে, যেমন হি ইজ গুড অ্যাট প্লেয়িং দ্য পিয়ানো, অর্থাৎ সে পিয়ানো বাজাতে পারদর্শী। তো এক্ষেত্রে দেখো প্লেয়িং দ্য পিয়ানো এটা একটা জেনারেল অ্যাক্টিভিটি, তাই এর আগে অ্যাট বসেছে। কোনো কাজে নিযুক্ত থাকা বোঝাতেও অ্যাট ব্যবহার করা হয়, যেমন হি ইজ অ্যাট ওয়ার্ক রাইট নাও, অর্থাৎ সে এখন কাজে আছে। কারোর প্রতি বা কোনো দিকে বোঝাতেও অ্যাট ব্যবহার করা হয়, যেমন হি ইজ লুকিং অ্যাট মি, অর্থাৎ সে আমার দিকে তাকিয়ে আছে। তো এই সেন্টেন্সে অ্যাট তার তাকানোর দিক বা ডাইরেকশন নির্দেশ করছে, তো এক্ষেত্রে অ্যাট প্রিপজিশন অফ ডাইরেকশন হিসেবে কাজ করছে। তো আশা করি অ্যাট প্রিপজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো অন। অন সাধারণত কোনো কিছুর উপর বোঝাতে ব্যবহার করা হয়, যেমন অন দ্য টেবল অর্থাৎ টেবিলের উপর, অন দ্য ফ্লোর
অর্থাৎ মেঝের উপর। ভেহিকেল বা যানবাহনের আগেও অন ব্যবহার করা হয়, যেমন অন দ্য বাস, অন দ্য প্লেন। অন দ্য টেবিল, অন দ্য ফ্লোর, অন দ্য বাস, অন দ্য প্লেন, এই সবগুলোর ক্ষেত্রে অন প্রিপোজিশন অফ প্লেস হিসেবে কাজ করছে। সপ্তাহের 7 দিনের আগেও অন বসে, যেমন অন মন্ডে, অন সানডে। তারিখের আগেও অন বসে, যেমন অন 5 অক্টোবর, অন 10 সেপ্টেম্বর। তো এক্ষেত্রে দেখো মন্ডে, সানডে, অক্টোবর, সেপ্টেম্বর এগুলো সবই টাইম বা সময় নির্দেশ করছে, তাই এক্ষেত্রে অন প্রিপোজিশন অফ টাইম হিসেবে কাজ করছে। এছাড়াও ইলেকট্রনিক ডিভাইসের আগে অন বসে, যেমন হি ইজ ওয়াচিং দ্য শো অন টিভি, অর্থাৎ সে টিভিতে শো দেখছে। তো এক্ষেত্রে দেখো টিভি হলো একটা ইলেকট্রনিক ডিভাইস, তাই টিভির আগে অন বসেছে। কোনো অবস্থা বা শর্ত বোঝাতেও অন ব্যবহার করা হয়, যেমন হি ইজ অন ডিউটি, অর্থাৎ সে এখন ডিউটিতে আছে। তো বর্তমানে ডিউটিতে থাকা হলো তার প্রেজেন্ট অবস্থা, তাই ডিউটির আগে অন বসলো। তো আশা করি অন প্রিপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো ইন। কোনো স্থানের মধ্যে বা কোনো কিছুর ভিতরে বোঝাতে ইন ব্যবহার করা হয়, যেমন দে আর ইন দ্য অফিস, অর্থাৎ তারা অফিসে আছে, অর্থাৎ তারা অফিসের ভিতরে আছে। দ্য কি ইজ ইন দ্য ড্রয়ার, অর্থাৎ চাবিটা ড্রয়ারে আছে, মানে ড্রয়ারের মধ্যে আছে। দেশের আগে ইন বসে, যেমন ইন ইন্ডিয়া, ইন পাকিস্তান, ইন বাংলাদেশ, ইন চায়না, ইন ভুটান, ইন নেপাল ইত্যাদি। বড় শহরের আগে ইন বসে, যেমন ইন কলকাতা, ইন মুম্বাই, ইন চেন্নাই। তো এই সবগুলো ক্ষেত্রে দেখো ইন কোনো না কোনো স্থানের আগে বসেছে, তাই এক্ষেত্রে ইন প্রিপোজিশন অফ প্লেস হিসাবে কাজ করছে। এছাড়াও মাসের আগে ইন বসে, যেমন ইন ডিসেম্বর, ইন জুন। বছরের আগে ইন বসে, যেমন ইন 2024, ইন 2025। সেঞ্চুরি বা শতাব্দীর আগেও ইন বসে, যেমন ইন দ্য 19th সেঞ্চুরি, ইন দ্য 20th সেঞ্চুরি। সিজন বা ঋতুর আগে ইন বসে, যেমন ইন উইন্টার অর্থাৎ শীতকালে, ইন সামার অর্থাৎ গ্রীষ্মকালে, ইন অটাম অর্থাৎ শরৎকালে। দিনের নির্দিষ্ট কিছু সময়ের আগে ইন বসে, যেমন ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে, ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলায়। তো এক্ষেত্রে দেখো সব এক্সাম্পলগুলোর আগে ইন সময় বা টাইমের আগে বসেছে, তাই এক্ষেত্রে ইন প্রিপোজিশন অফ টাইম হিসেবে কাজ করছে। এছাড়াও ইন খারাপ অবস্থা বোঝাতে ব্যবহার করা হয়, যেমন হি ইজ ইন ট্রাভেল, অর্থাৎ সে সমস্যায় রয়েছে। কোনো স্থায়ী পেশার আগে ইন বসে, যেমন মাই ব্রাদার ইজ ইন দ্য আর্মি, অর্থাৎ আমার ভাই আর্মিতে রয়েছে। পোশাকের ক্ষেত্রেও ইন ব্যবহার করা হয়, যেমন শি লুকস গ্রেট ইন দ্যাট ড্রেস, অর্থাৎ তাকে ওই পোশাকে দারুণ লাগছে। তো আশা করি ইন প্রিপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো অফ। কোনো কিছুর অধিকার বোঝাতে অফ ব্যবহার করা হয়, যেমন দিস প্রপার্টি ইজ অফ টু ব্রাদার্স, অর্থাৎ এই সম্পত্তি দুই ভাইয়ের, অর্থাৎ এই সম্পত্তির উপর দুই ভাইয়ের অধিকার রয়েছে। যেহেতু এক্ষেত্রে অফ পজেশন বা অধিকার বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে অফ প্রিপোজিশন অফ পজেশন হিসেবে কাজ করছে। কোনো কিছুর অংশ বোঝাতে অফ ব্যবহার করা হয়, যেমন এ স্লাইস অফ কেক। কোনো বস্তুর উপাদান বোঝাতে অফ ব্যবহার করা হয়, যেমন দিস রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ এই আংটিটা সোনার তৈরি। তো এক্ষেত্রে রিং বা আংটির উপাদান হলো গোল্ড অর্থাৎ সোনা, তাই গোল্ডের আগে অফ বসেছে। এছাড়াও অফ বয়স বোঝাতে ব্যবহার করা হয়, যেমন হি ইজ এ ম্যান অফ 30, অর্থাৎ সে 30 বছরের। অফ প্রিপোজিশনের ইউজ মনে রাখার একদম সহজ উপায় হলো বাংলায় এর থাকলে বা কোনো শব্দের শেষে র থাকলে অফ হয়। তো আশা করি অফ প্রিপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো টু। নির্দিষ্ট দিক বোঝাতে টু ব্যবহার করা হয়, যেমন দে আর গোয়িং টু স্কুল, অর্থাৎ তারা স্কুলে যাচ্ছে। তো এই সেন্টেন্সে টু তারা কোন দিকে যাচ্ছে সেই দিক বা ডাইরেকশন নির্দেশ করছে, তাই এক্ষেত্রে টু প্রিপোজিশন অফ ডাইরেকশন হিসেবে কাজ করছে। কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রেও টু ব্যবহার করা হয়, যেমন আই হ্যান্ডেড দ্য বুক টু হিম, অর্থাৎ আমি তার হাতে বইটা দিলাম। তো এক্ষেত্রেও টু বইটা কোন দিকে বা কার কাছে দিলাম সেটার ডাইরেকশন নির্দেশ করছে, তাই এক্ষেত্রেও টু প্রিপোজিশন অফ ডাইরেকশন হিসেবে কাজ করছে। পরিমাণ নির্দেশ করতে টু ব্যবহার করা হয়, যেমন ইটস 10 minutes টু মিডনাইট, অর্থাৎ মধ্যরাত হতে আর 10 মিনিট বাকি। তো এক্ষেত্রে টু সময়ের পরিমাণ নির্দেশ করছে, তাই এক্ষেত্রে টু প্রিপোজিশন অফ টাইম হিসেবে কাজ করছে। সময়কাল বা ডিউরেশন বোঝাতেও টু ব্যবহার করা হয়, যেমন দ্য স্টোর ইজ ওপেন ফ্রম 9 AM to 5 PM, অর্থাৎ স্টোর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো এক্ষেত্রেও টু সময় বা টাইম নির্দেশ করছে, তাই এক্ষেত্রেও টু প্রিপোজিশন অফ টাইম হিসেবে কাজ করছে। মনে রাখবে সাধারণত বাংলায় দিকে, প্রতি, কাছে, অভিমুখে এগুলো থাকলে সেক্ষেত্রে টু প্রিপোজিশন হয়। তো আশা করি টু প্রিপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো বাই।
প্রথমত কারোর দ্বারা কোনো কিছু করা বা প্যাসিভ সেন্স বোঝাতে বাই ব্যবহার করা হয়। যেমন দিস প্রবলেম ইজ সলভড বাই হিম, অর্থাৎ এই সমস্যাটা তার দ্বারা সমাধান করা হয়েছে। তো এই সেন্টেন্সে বাই প্রিপোজিশন অফ এজেন্ট হিসেবে কাজ করছে। প্রিপোজিশন অফ এজেন্ট হলো সেই প্রিপোজিশন যেটা সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে যার দ্বারা প্যাসিভ সেন্সে কোনো কাজ করা হয়। তো এক্ষেত্রে কার দ্বারা সমস্যার সমাধান করা হয়েছে সেটা বোঝাচ্ছে বাই, তাই এক্ষেত্রে বাই প্রিপোজিশন অফ এজেন্ট হিসেবে কাজ করছে। কোনো কাজের বা কোনো কিছুর ডেডলাইন বা সময়সীমা বোঝাতে বাই ব্যবহার করা হয়। যেমন দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে, অর্থাৎ তারা শুক্রবারের মধ্যে প্রজেক্ট কমপ্লিট করবে। হি উইল বি হেয়ার বাই 10 PM, অর্থাৎ সে রাত 10টার মধ্যে এখানে উপস্থিত থাকবে। তো এই দুটো সেন্টেন্সে দেখো ফ্রাইডে এবং 10 PM এই দুটোই সময় বা টাইম নির্দেশ করছে, তাই এক্ষেত্রে বাই প্রিপোজিশন অফ টাইম হিসেবে কাজ করছে। কোনো মাধ্যম বোঝাতে বাই ব্যবহার করা হয়। যেমন উই ট্রাভেলড বাই ট্রেন, অর্থাৎ আমরা ট্রেনে ভ্রমণ করেছিলাম। এক্ষেত্রে বাই আমাদের ট্রাভেল করার মাধ্যম বা মোড অফ ট্রান্সপোর্ট নির্দেশ করছে, তাই এক্ষেত্রে বাই প্রিপোজিশন অফ মিনস হিসেবে কাজ করছে। আরও একটা এক্সাম্পল দেখো, ইউ ক্যান ওপেন দ্য ডোর বাই টার্নিং দ্য হ্যান্ডেল, অর্থাৎ তুমি হাতলটা ঘুরিয়ে দরজাটা খুলতে পারো। তো এক্ষেত্রে দেখো বাই দরজাটা খোলার উপায় বোঝাচ্ছে, তাই এক্ষেত্রেও বাই প্রিপোজিশন অফ মিনস হিসেবে কাজ করছে। প্রিপোজিশন অফ মিনস হলো সেই প্রিপোজিশন যেটা কোনো কিছু করার উপায়, মাধ্যম বা পদ্ধতিকে বোঝায়। সাধারণত এই ধরনের প্রিপোজিশন কিভাবে বা কি উপায়ে এই প্রশ্নের উত্তর দেয়। লোকেশন বোঝাতেও বাই প্রিপোজিশন ব্যবহার করা হয়। যেমন দ্য হাউস ইজ বাই দ্য পার্ক, অর্থাৎ বাড়িটা পার্কের পাশে। এক্ষেত্রে বাই বাড়িটা পার্কের কাছাকাছি বা বাড়িটা পার্কের পাশে সেটা নির্দেশ করছে, অর্থাৎ বাড়িটার লোকেশন নির্দেশ করছে। আর যেহেতু পার্ক একটা প্লেস বা স্থান, তাই এক্ষেত্রে বাই প্রিপোজিশন অফ প্লেস হিসেবে কাজ করছে। তো আশা করি বাই প্রিপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো উইথ। সাধারণত উইথ কোনো কিছুর সাথে বোঝায়। যেমন হি লিভস উইথ হিজ ফ্যামিলি, অর্থাৎ সে তার পরিবারের সাথে থাকে। কোনো বস্তু দ্বারা বা কোনো বস্তু দিয়ে কোনো কিছু করার ক্ষেত্রে উইথ ব্যবহার করা হয়। যেমন হি কাট দ্য পেপার উইথ সিজার্স, অর্থাৎ সে কাঁচি দিয়ে পেপারটা কাটলো। তো এক্ষেত্রে উইথ কাগজ কাটার উপায় হিসাবে কাঁচিকে নির্দেশ করছে, তাই এক্ষেত্রে উইথ প্রিপোজিশন অফ মিনস হিসাবে কাজ করছে। এছাড়া উইথ কোনো কিছুর উপকরণ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দ্য হাউস ইজ বিল্ট উইথ ব্রিক্স, অর্থাৎ বাড়িটা ইট দিয়ে তৈরি। তো এক্ষেত্রে উইথ বাড়ি তৈরি করার উপাদান হিসাবে ব্রিক্স বা ইটকে নির্দেশ করছে, তাই এক্ষেত্রে উইথ প্রিপোজিশন অফ মিনস হিসাবে কাজ করছে। মনে রাখবে বাংলায় সাথে, সহিত, সহ, দিয়ে ও উপায়ে এগুলো থাকলে উইথ প্রিপোজিশন হয়। তো আশা করি উইথ প্রিপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো ফর। কোনো কিছুর উদ্দেশ্য বোঝাতে ফর ব্যবহার করা হয়। যেমন আই ওয়েন্ট টু দ্য স্টোর ফর সাম ফুড, অর্থাৎ আমি দোকানে গেলাম খাবারের জন্য। তো এক্ষেত্রে ফর আমার দোকানে যাওয়ার উদ্দেশ্য বা কারণ ব্যাখ্যা করছে, তাই এক্ষেত্রে ফর প্রিপোজিশন অফ পারপাস হিসেবে কাজ করছে। প্রিপোজিশন অফ পারপাস কোনো কিছু করার কারণ বা উদ্দেশ্য বোঝায়। ডিউরেশন বা সময়কাল বোঝাতেও ফর ব্যবহার করা হয়। যেমন দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। তো এক্ষেত্রে ফর তাদের অপেক্ষা করার সময়কাল বা ডিউরেশন বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে ফর প্রিপোজিশন অফ টাইম হিসাবে কাজ করছে। কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রেও ফর ব্যবহার করা হয়। যেমন দিস গিফট ইজ ফর ইউ, অর্থাৎ এই উপহারটা তোমার জন্য। তো এক্ষেত্রে ফর এই গিফটটার উদ্দেশ্য বোঝাচ্ছে বা এই গিফটটা কার জন্য সেটা নির্দেশ করছে, তাই এক্ষেত্রে ফর প্রিপোজিশন অফ পারপাস হিসেবে কাজ করছে। সমর্থন বা পক্ষে বোঝাতে ফর ব্যবহার করা হয়। যেমন হি ওয়াজ স্পিকিং ফর মি, অর্থাৎ সে আমার পক্ষে কথা বলছিল। কোনো কিছুর কারণ বোঝাতে ফর ব্যবহার করা হয়। যেমন আই অ্যাপোলোজাইজড ফর বিং লেট, অর্থাৎ দেরি হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো এক্ষেত্রে ফর আমার ক্ষমা প্রার্থী হওয়ার কারণ নির্দেশ করছে, তাই এক্ষেত্রে ফর প্রিপোজিশন অফ পারপাস হিসেবে কাজ করছে। এছাড়াও ফর কোনো কিছু বিনিময় বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই বট দিস বুক ফর 200 রুপিস, অর্থাৎ এই বইটা আমি 200 টাকায় কিনেছি বা এই বইটা আমি 200 টাকার বিনিময়ে কিনেছি। মনে রাখবে বাংলা সেন্টেন্সে জন্য, কারণে, উদ্দেশ্যে বা ধরে এগুলো থাকলে ফর প্রিপোজিশন হয়। তো আশা করি ফর প্রিপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো আন্ডার। সাধারণত নিচে বা তলায় বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। যেমন দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল,
অর্থাৎ বিড়ালটা টেবিলের নিচে ঘুমাচ্ছে। তো এক্ষেত্রে আন্ডার বিড়ালের ঘুমানোর প্লেস বা স্থান নির্দেশ করছে, তাই এক্ষেত্রে আন্ডার প্রেপোজিশন অফ প্লেস হিসেবে কাজ করছে। কোনো কিছুর নিয়ন্ত্রণে বা অধীনে বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। যেমন হি ওয়ার্কস আন্ডার মাই সুপারভিশন, অর্থাৎ সে আমার তত্ত্বাবধানে কাজ করে। নির্দিষ্ট বয়সের মধ্যে বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। যেমন ইউ মাস্ট বি আন্ডার 18 টু পার্টিসিপেট ইন দিস কন্টেস্ট, অর্থাৎ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তোমাকে অবশ্যই 18 বছরের কম হতে হবে। তো এক্ষেত্রে আন্ডার প্রতিযোগিতায় অংশগ্রহণের কন্ডিশন বা শর্ত বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে আন্ডার প্রেপোজিশন অফ কন্ডিশন হিসেবে কাজ করছে। প্রেপোজিশন অফ কন্ডিশন কোনো কিছুর শর্ত বোঝায়। এছাড়াও আন্ডার নির্দিষ্ট পরিমাণের মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। যেমন দ্য ব্যাগ ওয়েজ আন্ডার 10 কিলোজ, অর্থাৎ ব্যাগটির ওজন 10 কিলোর নিচে। তো এক্ষেত্রে আন্ডার ব্যাগের ওজনকে 10 কিলোর সাথে তুলনা করছে, তাই এক্ষেত্রে আন্ডার প্রেপোজিশন অফ কম্প্যারিজন হিসেবে কাজ করছে। প্রেপোজিশন অফ কম্প্যারিজন কোনো কিছু তুলনা বোঝায়। তো মনে রাখবে, সাধারণত বাংলা সেন্টেন্সে নিচে, নিম্নে, অধীনে, তলায় বা নিয়ন্ত্রণে এগুলো থাকলে আন্ডার প্রেপোজিশন হয়। তো আশা করি আন্ডার প্রেপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো আপ। নিচ থেকে উপরের দিকে বোঝাতে আপ ব্যবহার করা হয়। যেমন দে ওয়াকড আপ দ্য হিল, অর্থাৎ তারা পাহাড়ে উঠে গেল, অর্থাৎ তারা পাহাড়ের নিচ থেকে উপরের দিকে উঠল। আই ওয়েন্ট আপ দ্য স্টেয়ার্স, অর্থাৎ আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম, অর্থাৎ আমি সিঁড়ির নিচ থেকে উপরের দিকে উঠলাম। দে ওয়াকড আপ দ্য হিল আর আই ওয়েন্ট আপ দ্য স্টেয়ার্স, এই দুটো সেন্টেন্সেই দেখো আপ ডাইরেকশন বা দিক নির্দেশ করছে, তাই এক্ষেত্রে আপ প্রেপোজিশন অফ ডাইরেকশন হিসেবে কাজ করছে। এক্ষেত্রে আপের সাথে অনের পার্থক্যটা বুঝতে হবে। আপ ও অন সাধারণত দুটোই উপরে বোঝায়, তাই আপ ও অন কনফিউশন তৈরি করে। কিন্তু আপ ও অন দুটোর মধ্যে পার্থক্য আছে। অনের ক্ষেত্রে কোনো কিছু যে জিনিসটার উপরে থাকে সেটার সাথে সেই জিনিসের টাচ বা স্পর্শ থাকে, এবং অন স্থিতিশীল জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আপ গতিশীল জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ আপ নিচ থেকে উপরের দিকে মুভমেন্টকে বোঝায়। তো আশা করি অন ও আপের পার্থক্যটা বুঝতে পারলে। নেক্সট দেখো ডাউন। উপর থেকে নিচের দিকে বোঝাতে ডাউন ব্যবহার করা হয়। যেমন দে ওয়াক ডাউন দ্য হিল, অর্থাৎ তারা পাহাড়ের নিচের দিকে হাঁটলো। আই ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স, অর্থাৎ আমি সিঁড়ি বেয়ে নিচে নামলাম। তো এই দুই ক্ষেত্রেই দেখো ডাউন উপর থেকে নিচের দিকে ডাইরেকশন বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে ডাউন প্রেপোজিশন অফ ডাইরেকশন হিসেবে কাজ করছে। তো আশা করি ডাউন প্রেপোজিশন বুঝতে পারলে। নেক্সট দেখো ওভার। সাধারণত কোনো কিছুর উপর দিয়ে বোঝাতে ওভার ব্যবহার করা হয়। যেমন এ বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড, অর্থাৎ একটা পাখি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। তো এক্ষেত্রে দেখো ওভার পাখিটার উড়ে যাওয়ার ডাইরেকশন বা দিক নির্দেশ করছে, তাই এক্ষেত্রে ওভার প্রেপোজিশন অফ ডাইরেকশন হিসেবে কাজ করছে। কোনো মাধ্যমে কথা বলার ক্ষেত্রে ওভার ব্যবহার করা হয়। যেমন দে টক ওভার ফোন এভরিডে, অর্থাৎ তারা প্রতিদিন ফোনে কথা বলে। তো এক্ষেত্রে দেখো ওভার তাদের কথা বলার মাধ্যম বা উপায় বোঝাচ্ছে, তো এক্ষেত্রে ওভার প্রেপোজিশন অফ মিনস হিসাবে কাজ করছে। কোনো কিছুর ওপর কর্তৃত্ব আরোপ বোঝাতেও ওভার ব্যবহার করা হয়। যেমন হি হ্যাজ কন্ট্রোল ওভার দ্য এন্টায়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ পুরো দপ্তরের নিয়ন্ত্রণ তার হাতে। তো এক্ষেত্রে ওভার পুরো দপ্তরের উপর তার কর্তৃত্ব আরোপ বোঝাচ্ছে। কোনো কিছু লিমিটের বেশি বোঝাতেও ওভার ব্যবহার করা হয়। যেমন দেয়ার ওয়ার ওভার 100 পিপল অ্যাট দ্য ইভেন্ট, অর্থাৎ অনুষ্ঠানে 100-র বেশি মানুষ উপস্থিত ছিলেন। তো এক্ষেত্রে ওভার অনুষ্ঠানে উপস্থিত হওয়া মানুষকে 100-র সাথে তুলনা করছে বা কম্পেয়ার করছে, তাই এক্ষেত্রে ওভার প্রেপোজিশন অফ কম্প্যারিজন হিসেবে কাজ করছে। তো আশা করি ওভার প্রেপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো ফ্রম। কোন স্থান থেকে বোঝাতে ফ্রম ব্যবহার করা হয়। যেমন হি ইজ ফ্রম স্পেন, অর্থাৎ সে স্পেন থেকে আসছে। কোনো কিছুর স্টার্টিং পয়েন্ট বোঝাতে ফ্রম ব্যবহার করা হয়। যেমন দ্য স্টোর ইজ ওপেন ফ্রম 9 AM to 5 PM, অর্থাৎ এই স্টোর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। তো এক্ষেত্রে ফ্রম স্টোর খোলার স্টার্টিং পয়েন্ট বোঝাচ্ছে, এবং এক্ষেত্রে ফ্রম স্টোর খোলার টাইম বা সময় নির্দেশ করছে, তাই এক্ষেত্রে ফ্রম প্রেপোজিশন অফ টাইম হিসেবে কাজ করছে। কোনো কিছুর কারণ বোঝাতেও ফ্রম ব্যবহার করা হয়। যেমন হি ইজ টায়ার্ড ফ্রম ওয়ার্কিং অল ডে, অর্থাৎ সে সারাদিনে কাজ করে ক্লান্ত। এক্ষেত্রে ফ্রম
তার টায়ার্ড বা ক্লান্ত থাকার কারণ নির্দেশ করছে। তাই এক্ষেত্রে ফ্রম প্রেপোজিশন অফ পারপাস হিসেবে কাজ করছে। কোনো কিছুর উপাদান বোঝাতেও ফ্রম ব্যবহার করা হয়, যেমন চকলেট ইজ মেড ফ্রম কোকোবিনস, অর্থাৎ চকলেট কোকোবিন থেকে তৈরি হয়। তো এক্ষেত্রে ফ্রম চকলেট তৈরির উপাদান হিসাবে কোকোবিনসকে নির্দেশ করছে, বা বলা যেতে পারে এক্ষেত্রে ফ্রম চকলেটের অরিজিন বা উৎস নির্দেশ করছে। তাই এক্ষেত্রে ফ্রম প্রেপোজিশন অফ অরিজিন হিসাবে কাজ করছে। অফ প্রেপোজিশনের ক্ষেত্রে জেনেছিলাম কোনো কিছুর মূল উপাদান বোঝানোর ক্ষেত্রে অফ ব্যবহার করা হয়, আবার ফ্রম প্রেপোজিশনের ক্ষেত্রেও জানলাম কোনো কিছুর মূল উপাদান বোঝাতে ফ্রম ব্যবহার করা হয়। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। অফের ক্ষেত্রে বস্তু তৈরি হওয়ার পর মূল উপাদান বোঝা যায়, কিন্তু ফ্রমের ক্ষেত্রে বস্তু তৈরি হওয়ার পর বস্তুর মূল উপাদান বোঝা যায় না, কারণ এক্ষেত্রে বস্তুটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্য দিয়ে যায়। তো এক্সাম্পলের সাহায্যে পার্থক্যটা আরো ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ আংটিটি সোনার তৈরি। তো এক্ষেত্রে দেখো সোনা দিয়ে আংটিটা তৈরি করার পরও আংটিটা যে সোনার সেটা বোঝা যাবে, তাই এক্ষেত্রে অফ হয়েছে। আবার দেখো, দিস পারফিউম ইজ মেড ফ্রম রেয়ার ফ্লাওয়ার্স, অর্থাৎ এই পারফিউম কিছু বিরল ফুল থেকে তৈরি। তো এক্ষেত্রে কিন্তু পারফিউম থেকে ফুল আইডেন্টিফাই করা যাবে না, কারণ এক্ষেত্রে ফুল অনেক ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার পর ফুল থেকে পারফিউম তৈরি হয়েছে, আর তাই পারফিউম থেকে ফুল চিনে নেওয়ার কোনো উপায় নেই। আর সেই কারণে এক্ষেত্রে ফ্রম প্রেপোজিশন বসেছে। তো আশা করি মূল উপাদান বোঝানোর ক্ষেত্রে অফ ও ফ্রম প্রেপোজিশনের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট দেখো অফ। সেপারেশন বা বিচ্ছিন্ন বোঝাতে অফ ব্যবহার করা হয়, যেমন হি টুক দ্য বুক অফ দ্য সেলফ, অর্থাৎ সে সেলফ থেকে বইটা তুলে নিল। তো এক্ষেত্রে সে বইটা সেলফ থেকে সেপারেট করলো। ডিসকাউন্ট বা মূল্য ছাড় বোঝাতে অফ ব্যবহার করা হয়, যেমন দিস স্টোর অফার্স 20% অফ অন দিস প্রোডাক্ট, অর্থাৎ এই স্টোর এই প্রোডাক্টের উপর 20% ছাড় দেয়। কোনো স্থান থেকে দূরে সরে যাওয়া বোঝাতে অফ ব্যবহৃত হয়, যেমন দ্য কার ড্রোভ অফ দ্য রোড, অর্থাৎ গাড়িটা রাস্তা থেকে দূরে সরে গেল। তো এক্ষেত্রে অফ গাড়িটার রোড থেকে অন্যদিকে সরে যাওয়ার দিক নির্দেশ করছে। তো এক্ষেত্রে অফ প্রেপোজিশন অফ ডাইরেকশন হিসেবে কাজ করছে। কোনো কিছু থেকে পড়ে যাওয়ার ক্ষেত্রে অফ ব্যবহার করা হয়, যেমন দ্য বেবি ফেল অফ দ্য ক্রেডল, অর্থাৎ শিশুটি দোলনা থেকে পড়ে গেল। তো এক্ষেত্রেও অফ প্রেপোজিশন অফ ডাইরেকশন হিসেবে কাজ করছে। তো আশা করি অফ প্রেপোজিশন বুঝতে পারলে। নেক্সট দেখো আফটার। নির্দিষ্ট সময়ের পরে বোঝাতে আফটার ব্যবহার করা হয়, যেমন অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার 6 PM উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ সন্ধ্যা 6টার পর জমা দেওয়া অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। তো এক্ষেত্রে আফটার একটা নির্দিষ্ট সময়ের পরের সময়কে বোঝাচ্ছে, যেটা হলো সন্ধ্যা 6টার পর। তাই এক্ষেত্রে আফটার প্রেপোজিশন অফ টাইম হিসেবে কাজ করছে। কোনো ঘটনার পরে বোঝাতেও আফটার ব্যবহার করা হয়, যেমন হি কল্ড মি আফটার হি রিসিভ দ্য নিউজ, অর্থাৎ সে খবরটা শোনার পর আমাকে ফোন করেছিল। পিছন থেকে অনুসরণ করা বোঝাতে আফটার ব্যবহার করা হয়, যেমন দ্য ডগ র্যান আফটার দ্য ক্যাট, অর্থাৎ কুকুরটা বিড়ালকে অনুসরণ করলো। তো এক্ষেত্রে আফটার কুকুরটার ছোটার ডাইরেকশন নির্দেশ করছে, তাই এক্ষেত্রে আফটার প্রেপোজিশন অফ ডাইরেকশন হিসেবে কাজ করছে। তো সাধারণত বাংলা সেন্টেন্সে পরে শব্দটা থাকলে ইংরেজিতে আফটার প্রেপোজিশন বসে। তো আশা করি আফটার প্রেপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো টিল। নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাতে টিল ব্যবহার করা হয়, যেমন দ্য স্টোর ইজ ওপেন টিল 9 PM, অর্থাৎ স্টোর রাত 9টা পর্যন্ত খোলা। তো এক্ষেত্রে টিল স্টোর কোন সময় পর্যন্ত খোলা সেটা নির্দেশ করছে। যেহেতু টিল এক্ষেত্রে নির্দিষ্ট সময় বা টাইম বোঝাচ্ছে, তো এক্ষেত্রে টিল প্রেপোজিশন অফ টাইম হিসাবে কাজ করছে। নির্দিষ্ট কোনো ঘটনা পর্যন্ত বোঝাতেও টিল ব্যবহার করা হয়, যেমন হি ওয়েটেড ফর মি টিল মাই অ্যারাইভাল, অর্থাৎ সে আমার আগমন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিল। তো আশা করি টিল প্রেপোজিশন বুঝতে পারলে। নেক্সট দেখো থ্রু। কোনো কিছুর মধ্য দিয়ে বা ভিতর দিয়ে বোঝাতে থ্রু ব্যবহার করা হয়, যেমন দ্য ট্রেন পাসড থ্রু দ্য টানেল, অর্থাৎ ট্রেনটি টানেলের মধ্য দিয়ে পাস করলো। তো এক্ষেত্রে ট্রেন টানেলের একদিকে প্রবেশ করলো আর অন্য দিক দিয়ে বার হলো। তো এক্ষেত্রে থ্রু ডাইরেকশন বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে থ্রু প্রেপোজিশন অফ ডাইরেকশন হিসেবে কাজ করছে। কোনো কিছুর মাধ্যম বোঝাতেও থ্রু ব্যবহার করা হয়, যেমন হি ফাউন্ড আউট অ্যাবাউট দ্য জব থ্রু এ ফ্রেন্ড, অর্থাৎ সে এক বন্ধুর মাধ্যমে চাকরির কথাটা জানতে পেরেছিল। তো এক্ষেত্রে থ্রু চাকরির কথা জানতে পারার মাধ্যম হিসাবে বন্ধুকে নির্দেশ করছে। তো এক্ষেত্রে থ্রু প্রিপোজিশন অফ মিনস হিসাবে কাজ করছে।
প্রেপোজিশন অফ মিনস কোনো কিছু করার উপায় বা মাধ্যমকে বোঝায়। তো আশা করি থ্রু প্রেপোজিশনের ইউজ বুঝতে পারলে। নেক্সট দেখো সিন্স। কোনো নির্দিষ্ট সময় বা তারিখ থেকে বোঝাতে সিন্স ব্যবহার করা হয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আই হ্যাভেন্ট সিন দেম সিন্স 2007, অর্থাৎ আমি 2007 সাল থেকে তাদের দেখিনি। তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এবং আই হ্যাভেন্ট সিন দেম সিন্স 2007 এই দুই ক্ষেত্রেই সিন্স নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে সিন্স প্রেপোজিশন অফ টাইম হিসেবে কাজ করছে। ফর প্রেপোজিশনের সময় জেনেছিলে নির্দিষ্ট টাইম বোঝাতে ফরও ব্যবহার করা হয়, আবার এখন জানলে নির্দিষ্ট টাইম বোঝাতে সিন্সও ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে সিন্স আর ফরের পার্থক্যটা জেনে নাও। সিন্স কোনো কিছু কখন শুরু হয়েছে সেটা বোঝায়, আর ফর কোনো কিছু কতক্ষণ ধরে হয়েছে সেটা বোঝায়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এক্ষেত্রে সিন্স কখন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে সেই সময়টাকে নির্দেশ করছে। আবার দেখো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো এক্ষেত্রে ফর কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে সেই সময়টাকে নির্দেশ করছে। তো আশা করি সিন্স ও ফরের পার্থক্যটা বুঝতে পারলে। তো এবার দেখো অ্যাট, অন, ইন, অফ, টু, বাই, উইথ, ফর, আন্ডার, আপ, ডাউন, ওভার, ফ্রম, অফ, আফটার, টিল, থ্রু, সিন্স, এই যে প্রেপোজিশনগুলো আলোচনা করলাম এগুলোকে বলা হয় সিম্পল প্রেপোজিশন, কারণ এগুলো শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে তৈরি। তো আরো অনেক ইম্পর্টেন্ট প্রেপোজিশন আছে এবং আরো অনেক ধরনের প্রেপোজিশন আছে, সেগুলো জানবো নেক্সট ভিডিওতে, অর্থাৎ এই ভিডিওর পার্ট 2-তে। তো আশা করি যেসব প্রেপোজিশন আলোচনা করা হলো সেগুলোর কনসেপ্ট বুঝতে পেরেছো এবং এবার থেকে সেই প্রেপোজিশনগুলো সঠিক জায়গায় সঠিকভাবে ইউজ করতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো, আর খুব সহজে ইংরেজি শিখতে ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হেলদি, কিপ লার্নিং।